হ্যালো বাচ্চু, হাউ আর ইউ? আশা করি সবাই নিশ্চয়ই ভালোই আছো। তো তোমাদের পড়াশোনা কেমন চলছে একটু পারলে কমেন্ট করে জানিও যখন ভিডিওগুলো দেখতে পাবে। আমরা গত লাস্ট ক্লাসে গ্যাসের গতীয় তত্ত্ব থেকে বিভিন্ন গ্যাসের যে সূত্রাবলী, মানে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, রেনারের সূত্র, গেলুসাকের সূত্র, এই সমস্ত বিষয়গুলো আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করেছিলাম। আশা করি ভিডিওটা তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। সেরকম বিশেষ কিছু নেই যে না বোঝার মতো। আজকের টপিকটা একটু ইম্পর্টেন্ট। আজকের টপিকটা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা যে আদর্শ গ্যাস নিয়ে আলোচনা করেছিলাম, বা আদর্শ গ্যাসের যে সূত্রাবলী, মানে অক্সিজেন গ্যাসকে আমরা নিয়ে যে ইন্টারভিউ করে তার কাছ থেকে বিভিন্ন রকম তথ্য নিয়েছিলাম, তো সেই সমস্ত তথ্যগুলো আজকে একটু বলতে গেলে একটা বাউন্ডারিতে চলে আসবে। বাউন্ডারি মানে কীরকম? মানে আমাকে অক্সিজেন গ্যাস বললো, স্যার আপনি যা কিছু জেনেছেন ঠিক আছে, আপনি ভাবলেন যে আমি জেনে সব কিছু শেষ করে দিয়েছি, কিন্তু না স্যার, এর একটা লিমিটেশন আছে, মানে এর একটা বাউন্ডারি আছে, এর একটা কন্ডিশন আছে। তাহলে আমি এবার অক্সিজেন গ্যাসকে জিজ্ঞেস করলাম, তাহলে আমাকে একটু বলো, কারণ আমাকে ওটা জানতে হবে। তাহলে আমি তোমাকে -273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেবো না। তুমি যদি ওটা আমাকে না বলো, তাহলে আমি তোমাকে -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন টেম্পারেচার দেবো না। তুমি আমাকে ওটা একটু বলো। তখন বললো ঠিক আছে স্যার, এর একটা লিমিটেশন আছে। তাহলে কি দেখবো আমরা, যে আদর্শ গ্যাসের একটা লিমিটেশন, দ্য লিমিটেশন বা সীমাবদ্ধতা, লিমিটেশন অফ আইডিয়াল গ্যাসেস ইকুয়েশন বা আইডিয়াল গ্যাস, আদর্শ গ্যাসের সমীকরণের একটা সীমাবদ্ধতা আছে। মানে আমরা যেটা বলছিলাম যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় বয়েলের সূত্র অনুযায়ী। স্থির চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন ওই গ্যাসের উষ্ণতার সঙ্গে পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়, যেখানে গ্যাসের আয়তনটা কি হয়, যে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় বা হ্রাস পায়। 0 ডিগ্রিতে একটা হয়, উষ্ণতা বৃদ্ধিতে 1/273 অংশ বৃদ্ধি পায় প্রাথমিকের, অ্যান্ড এক্সেট্রা, হ্রাস পায়। তো এখানে চার্লসের সূত্র হলো রেনারের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র কি, সমআয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে হোয়েন, যখন চাপ এবং উষ্ণতা ধ্রুবক, when temperature and pressure should be fixed, then the same number of molecules should be allowed in the same amount of volume of different gases. সমআয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। আমরা আজকে দেখব সেই সমস্ত গ্যাসের যে সূত্র, মানে আইডিয়াল গ্যাস ল, আইডিয়াল গ্যাসের ইকুয়েশন। আদর্শ গ্যাসের সূত্র কাদের বলা হয়? এক কথায় আমরা বলতে পারি যে সমস্ত গ্যাস, মানে যে সমস্ত গ্যাস বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। প্রথমত আমরা বলি যে সমস্ত গ্যাস বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে তাদেরকে বলা আদর্শ গ্যাস। কিন্তু সত্যি কথা বলতে বাস্তবে আদর্শ গ্যাস, প্রকৃতপক্ষে আদর্শ গ্যাস এই মহাবিশ্বে কোথাও নেই, এবং মহাবিশ্বে কোথাও বানানো সম্ভব নয়। ইভেন সায়েন্টিফিক রিসার্চ সেন্টারেও বানানো সম্ভব না। মানে আমি বলছি আদর্শ গ্যাস কাদের বলা হয়? যারা বয়েলের সূত্র মেনে চলে, যারা চার্লসের সূত্র মেনে চলে, যারা রেনারের সূত্র মেনে চলে, তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। তাহলে প্রকৃতপক্ষে আদর্শ গ্যাস বাস্তব জগতে কোথাও নেই, বা সায়েন্টিফিক রিসার্চ সেন্টারেও বানানো সম্ভব না। কারণ আইডিয়াল গ্যাস ইজ টোটালি ইমাজিনেশন, ইট ইজ রিয়ালিটি ডাজ নট এক্সিস্ট, ইট ইজ টোটালি রিয়ালিটি, ইট ইজ টোটালি ইমাজিন, পুরোটাই কাল্পনিক। তাহলে স্যার বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো এরা যে সূত্রগুলো আবিষ্কার করেছে, এরা তাহলে কোথায় পেলো? কোথাও যদি নাই থাকে, যদি সত্যি বৈজ্ঞানিক রিসার্চ সেন্টারও যদি বানানো সম্ভব না হয়, তাহলে এরা সূত্রগুলো কী করে করলো? অ্যাকচুয়ালি আমরা জানি যে নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতা, অ্যাট লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার, অল দ্য রিয়াল গ্যাস বিহেভস অ্যাজ অ্যান আইডিয়াল গ্যাস। সমস্ত বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে নিম্নচাপ উচ্চ উষ্ণতায়। সাধারণত রুম টেম্পারেচার, মানে সাধারণ উষ্ণতা এবং সাধারণ চাপে, এই যে আমরা যেভাবে রয়েছি আর কি, এইরকম নর্মাল টেম্পারেচার অ্যাট রুম টেম্পারেচার অ্যান্ড রুম প্রেশারে, মানে সাধারণভাবে যে সমস্ত গ্যাস রয়েছে, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন,
তারা মোটামুটি আদর্শ গ্যাসের মতো আচরণ করে, আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, কিন্তু প্রকৃতপক্ষে আদর্শ গ্যাস বাস্তব জগতে কোথাও নেই। এটা কথা কিন্তু আমি পরিষ্কার বলেছি, আদর্শ গ্যাস বাস্তব জগতে কোথাও নেই। সাধারণত সাধারণ উষ্ণতায়, মানে একটা রুম টেম্পারেচারে, একটা রুম প্রেসারে, সাধারণ টেম্পারেচারে, সাধারণ চাপে সমস্ত বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতন, আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তাই বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো এই সমস্ত গ্যাসগুলোকে নিয়ে তারা বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো মানে আদর্শ গ্যাসের সূত্রগুলি বলে দিয়েছে যে আদর্শ। কেন বললো? কারণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে কী হয়, কণাগুলির মধ্যে কোনো রকম আকর্ষণ বিকর্ষণ থাকে না, পাত্রের দেওয়ালের সঙ্গে কোনো আকর্ষণ থাকে না। যদি আকর্ষণই থাকতো তাহলে তো ওখানে মানে হচ্ছে তোমার হচ্ছে বয়েলের সূত্রটা ভায়োলেট হয়ে যায়, তখন আকর্ষণ বিকর্ষণ ধর্ম আসবে। তারা এই আকর্ষণ বিকর্ষণ ধর্ম, এই ধর্মগুলোকে অ্যাভয়েড করে তারা একটা বাস্তব গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ বলল। তাহলে আমরা যদি বলি যে ধরা যাক কোনো একটি আদর্শ গ্যাস বলতে আমরা আদর্শ গ্যাসের মধ্যে সেটাকে বলবো, আদর্শ গ্যাসের চাপ P, গ্যাসের আয়তন V, গ্যাসের উষ্ণতা T, গ্যাসের মোল সংখ্যা N হলে আদর্শ গ্যাসের সূত্র অনুযায়ী N মোল আদর্শ গ্যাসের সমীকরণ PV is equals to nRT, এটাকে বলা হয় আদর্শ গ্যাসের সমীকরণ। আমি স্টুডেন্টদের উদ্দেশ্য বলছি, এখানে একটা জিনিস তোমাদের পরিষ্কার করে বুঝতে হবে, মানে আমি এরপর যে বিষয়গুলো বলবো খুব ভালো করে বুঝতে হবে, শুনতে হবে, কথাগুলো শুনতে হবে, না হলে তোমরা কিন্তু বইয়ে যে সমস্ত ইনফরমেশন আছে আমি হয়তো ওগুলোই বলবো, আমি আমার মতো করে এক্সপ্রেস করে বলবো, বইয়ের মতো আছে হয়তো ওই সমস্তই থাকবে, তো সেগুলো কিন্তু পড়ে বুঝতে পারবেন। আমি কিন্তু তোমাদের আগে থেকেই বললাম, ওই জন্য আমার এরপর থেকে যে সমস্ত বিষয়গুলো এগুলো কোনো সমস্যা নেই, এগুলো তোমরা জানো। আমি বললাম আমি একটু ইন্টারভিউ দিক থেকে একটু বেরিয়ে আসলাম, কারণ একটু অন্য টপিক, ঠিক আছে? এটা ইন্টারভিউ নিয়ে করলে তোমাদের জগা খিচুড়ি হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা দেখলাম আইডিয়াল গ্যাস আর রিয়াল গ্যাস, আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস। এক কথায় বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, রেনার, গেলুসাক সবাইকে আদর্শ গ্যাসের সূত্র বলা হয়, বা ডাল্টনের আংশিক চাপের সূত্র যেটা আছে সেটাও আদর্শ গ্যাসের সূত্র বলা হয়। যারা গ্যাসের সূত্রাবলী তৈরি করেছে তাদের আদর্শ গ্যাসের সূত্র বলা হয়। কিন্তু এই আদর্শ গ্যাস বাস্তবে কোথাও নেই। প্রকৃতপক্ষে এক্স্যাক্টলি আইডিয়াল গ্যাস ডাজ নট এক্সিস্ট ইন দ্য রিয়াল ওয়ার্ল্ড। ইট ইজ টোটালি ইমাজিনেশন, টোটালি ইমাজিন। But at room temperature and room pressure, all the real gas tends to applicable in the ideal gas equations. তার মানে রুম টেম্পারেচারে, রুমের উষ্ণতায়, ঘরের উষ্ণতায়, ঘরের চাপে, ঘরের উষ্ণতা বলতে কীরকম? ঘরের উষ্ণতা বলতে সাধারণত 27 ডিগ্রি সেলসিয়াস বা 300 কেলভিনকে নির্দেশ করে। আর রুম প্রেশার বলতে বায়ুমণ্ডলীয় চাপ, সাধারণ যে অ্যাটমসফিয়ারিক প্রেশার থাকে, আমরা যে প্রেশারে আমরা এখানে আছি, কমফোর্টে আছি, সেই সমস্ত প্রেশারে এখানে যে গ্যাসীয় মণ্ডলটা, সেই গ্যাসীয় মণ্ডলের মধ্যে যে গ্যাসগুলো রয়েছে, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, যাই বলো না কেন,
এরা মোটামুটিভাবে বয়েলস এবং চার্লসের সূত্রটাকে মেনে চলার চেষ্টা করে, বয়েল চার্লস বা অ্যাভোগাড্রোর সূত্র, তাই এদেরকে বলা হয় আদর্শ গ্যাসের সূত্র। কিন্তু এটা প্রকৃতপক্ষে না, আমি কিন্তু পরিষ্কার বললাম, কারণ প্রকৃতপক্ষে কোথাও বানানো সম্ভব না। তাহলে এটা কখন লিমিট করবে, মানে এটা কখন ভায়োলেট করবে, এটার একটা লিমিটেশন রয়েছে। তাহলে প্রকৃতপক্ষে বানানো সম্ভব না, আবার অ্যাট রুম টেম্পারেচার পর্যন্ত এটা মেনে চললো, বা রুম প্রেশারে এটা মেনে চললো। তার থেকেও যদি আমরা উল্টো দিকে চলি, মানে আমরা একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, আমি একটা জিনিস বলছি, দুটো ঘটনা, একটা প্রেশার, একটা ভলিউম, বা ভলিউম না বলে আমরা টেম্পারেচার বললাম, সরি ভলিউম না, প্রেশার অ্যান্ড টেম্পারেচার। আদর্শ গ্যাস কাদের বলা হয়? নিম্নচাপ, লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার, যে সমস্ত বাস্তব গ্যাস বলো তারা আদর্শ গ্যাস। এটা মেনটেন করা সম্ভব না, আমি তোমাদের এটা একটা বলেছিলাম। কিন্তু লো প্রেশার না, এটা নর্মাল প্রেশার, নর্মাল প্রেশারে এবং নর্মাল টেম্পারেচারে এটা মোটামুটি, এটা তো নেই, এটা মোটামুটি আইডিয়াল গ্যাসটাকে মেনে চলছে। তাহলে কি করলাম, প্রেশারটি কিন্তু একটু বাড়িয়ে দিলাম, হাই টেম্পারেচার অতটা সম্ভব টেম্পারেচার কমানো না, টেম্পারেচারটা আমরা কমালাম, রুম টেম্পারেচার নিয়ে আসলাম। প্রেশার ছিল লো, সেখান থেকে প্রেশারটাকে একটু হাই করলাম, এবং একদম খুব লো প্রেশারে আমরা বাঁচতে পারবো না, কারণ গ্যাস এখানে যদি চাপ না থাকে তাহলে কি গ্যাসগুলো এখানে যে অক্সিজেন কণা, সে অক্সিজেন উপর দিকে উঠে যাবে, হালকা হয়ে যাবে, সব উঠে যাবে। চাপে যদি না থাকে তাহলে উপর দিকে উঠে যাবে, আর উপরে উঠে গেলে কি হবে, এখানে আমরা বাঁচতে পারবো না। তাহলে প্রেশারটা কি নর্মালের জন্য কি আসলো, যে এখানে গ্যাসীয় কণাগুলি অস্তিত্ব থাকবে। মানে এক কথায় লো প্রেশার বা হাই টেম্পারেচার ডাজ নট এক্সিস্ট। আবার হাই প্রেশার লো টেম্পারেচার এটাও এক্সিস্ট নয়, ওটা যদি আলাদা বিষয়, ওটা না। আমরা বললাম এটাকে একটু কম, মানে বাড়িয়ে দিলাম, প্রেশারটাকে একটু বাড়ালাম, টেম্পারেচার একটু কমালাম, হাই থেকে নর্মাল, মানে দুটোকে আমি রুম টেম্পারেচার নিয়ে আসলাম, তখন এটা মেনে চলছে। কিন্তু অর্থাৎ এই দুটি অবস্থায় মানে এটা হচ্ছে যে আইডিয়াল গ্যাস সমীকরণ মেনে চলে। এই আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি হয়, গ্যাসীয় কণাগুলি তারা পরস্পরকে আকর্ষণ করে না। Gaseous particle does not attract to each other and does not attract to the wall of the compartment. তাহলে কম্পার্টমেন্টের ওয়ালের সঙ্গে বা পাত্রের দেওয়ালের সঙ্গে আকর্ষণ করে না। তাহলে কোনো একটা পাত্রের মধ্যে যদি কিছু পরিমাণ গ্যাসীয় পার্টিকেল রাখা হয়, তারা নিজেদেরকে আকর্ষণ করে না এবং তারা পাত্রের দেওয়ালকেও আকর্ষণ করে না। শুধুমাত্র তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ ধর্ম নেই, পাত্রের সঙ্গে আকর্ষণ বিকর্ষণ ধর্ম নেই, কিন্তু ধাক্কা খেলে সে প্রতিফলন ধর্ম আছে, এদিকে ধাক্কা খেয়ে সে প্রতিফলন ধর্ম আসলে বেগে প্রতিফলন ধর্ম আছে, এখানে আকর্ষণ বিকর্ষণ ধর্ম নেই। কতক্ষণ, লো প্রেশার হাই টেম্পারেচার আপ টু রুম প্রেশার রুম টেম্পারেচার। তাহলে এরা অ্যাট্রাকশন রিপালশন ঘটনা দেখায় না, তাই এরা আদর্শ গ্যাস সূত্র মেনে চলে। কিন্তু এই লো প্রেশারটাকে যদি আমরা একটু হাই প্রেশার করি, হাই প্রেশার চাপ তো বাড়ানো যেতে পারে, হাই প্রেশার দিই, হাই প্রেশার চাপ বাড়ানো, টেম্পারেচার কমানো, হাই প্রেশার এবং টেম্পারেচার, একদিকে চাপ বাড়িয়ে দিলাম, একদিকে মানে প্রেশার কি বলে তাপ বের করে নেওয়ার জন্য আমরা রেফ্রিজারেটর বসিয়ে দিলাম, বা হচ্ছে তোমার এসি বসিয়ে দিলাম, তাপ বাড়িয়ে দিলাম, উষ্ণতা বের করে দিলাম, তাহলে কি চাপ বাড়ালাম, লো টেম্পারেচার। তাহলে উচ্চ চাপে এবং নিম্ন তাপে যখন নিয়ে আসা হবে, তখন গ্যাসীয় কণাগুলি পাশাপাশি আসবে। তখন কিন্তু এই যে আদর্শ গ্যাসের যে একটা মেইন ধর্ম, যে আকর্ষণ বিকর্ষণ ঘটনাটা নেই, এখানে কিন্তু তোমার আকর্ষণ বিকর্ষণ ঘটনা ঘটবে যখন এই কন্ডিশনটা ফেল করবে, অর্থাৎ গ্যাসীয় কণাগুলি পরস্পরকে আকর্ষণ করে এবং পাত্রের দেওয়ালকেও আকর্ষণ করে। তাহলে আকর্ষণ যদি করে তাহলে এই ঘটনাটা একটু অন্যরকম করবে। তাহলে আকর্ষণের উপর একটা ঘটনা, টেম্পারেচার চেঞ্জের জন্য একটা ঘটনা, এই দুটি কন্ডিশনের উপর ভিত্তি করে এই সূত্রটা একটু আপডেট হবে। এই আপডেট যে সমীকরণটা আসবে সেটাকে বলা হবে বাস্তব গ্যাসের সমীকরণ বা ইডিয়াল গ্যাস, যেটাকে বলে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ, যেটা তোমাদের বলতে গেলে এই প্রমাণটা বড় একটা প্রমাণ, যেটা বিশাল বড় প্রমাণ, সিলেবাসে তোমাদের নেই, শুধুমাত্র এমনি আমরা আলোচনা করে দেখব। আচ্ছা, এবার প্রথম পয়েন্ট আমরা দেখবো, দুটো পয়েন্ট আমরা দেখবো। তার মধ্যে একটা পয়েন্ট আমরা বললাম যে ধরা যাক কোনো একটি পাত্রের মধ্যে কিছু পরিমাণ
গ্যাস আছে, এই পাত্রের মধ্যে কিছু পরিমাণ গ্যাস আছে। লেট আস কনসিডার এ কন্টেইনার অ্যান্ড টেক সাম অ্যামাউন্ট অফ গ্যাস। সাধারণত কি এরা পরস্পরকে আকর্ষণ বিকর্ষণ করে না? আকর্ষণ বিকর্ষণের ধর্মটা পড়ে। আমরা যদি চাপ বাড়াই, চাপ বাড়িয়ে দিলাম, যখন এটা তো নর্মাল পর্যন্ত হবে না বা হচ্ছে তোমার লো প্রেশারও করবে না, এই যখন এটাকে আমরা অ্যাট হাই টেম্পারেচার হাই প্রেশার and at low temperature রাখবো। তার মানে একটা পাত্রের মধ্যে এরকম একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে কিছু পরিমাণ গ্যাস ছিল, এরকম একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডার সাহায্যে আমরা কী করলাম, এটাকে কিছু পরিমাণ গ্যাস আছে, এখানে গ্যাস আছে, চাপ দিয়ে মানে এটাকে প্রেশার চাপ প্রয়োগ করে গ্যাসের কণাগুলোকে আমরা গ্যাসের কণাগুলো আগে কী ছিল, গ্যাসের কণা একটা নিজস্ব চাপটা ছিল, পাত্রের দেওয়ার দিকে যে চাপ দিয়েছিল সেটা পি সমান কত 1/3 mn/c² বা ক্যাপিটাল N/v/c²। এটা একটা চাপের রাশিমালা ছিল। কখন? এটা আদর্শ গ্যাস মানে রুম টেম্পারেচারে বা ওই আদর্শ গ্যাসের না যখন আচরণ করতো তখন এটা হচ্ছে তোমার সেই নর্মাল প্রেশার। কিন্তু যে নর্মাল প্রেশার বলা হয়, স্ট্যান্ডার্ড প্রেশার বলা হয়, বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। কিন্তু যদি এটাকে আমরা চাপটাকে তার থেকে বাড়িয়ে দিই, চাপটা বাড়িয়ে দিলে কী হবে, আয়তন কমে যাবে, আয়তন কমে গেলে কি এখানে উষ্ণতা বাড়বে, এবং উষ্ণতাকে আমরা কী করলাম, এখানে ঠান্ডা করলাম, এখানে কুলার লাগিয়ে দিলাম, ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হলো কি টেম্পারেচার কমে গেল, আবার চাপ বেড়ে গেল। তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে দুটো ঘটনা ঘটবে। প্রথমত এই ঘটনা এখানে যাওয়ার আগে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা সেকেন্ড স্টেপ, আর ফার্স্ট স্টেপটা হচ্ছে এখানে মানে চাপ দেওয়ার আগে এটা প্রথম স্টেপ, আর চাপ দিয়ে ধরনের তুমি এখানে নিয়ে গেলে, চাপ দিয়ে ধরনের তোমার পিস্টনটা এখানে গেলে, এটা সেকেন্ড স্টেপ, এটা ফার্স্ট স্টেপ। ফার্স্ট মানে এই পর্যন্ত ছিল, আর সেকেন্ড স্টেপ এখানে যাবে। তাহলে এখানে গ্যাসীয় কণাগুলো ছিল এরকম, গ্যাসীয় কণাগুলো এখানে এরকম আছে। তাহলে গ্যাসীয় কণাগুলি কীরকম? আমরা প্রথম দিন বলেছিলাম যে গ্যাসীয় কণাগুলি এক একটা অণুপরমাণু বা অতি ক্ষুদ্র, মানে গ্যাসীয় কণাগুলির নিজস্ব কোনো আকার বা আয়তন নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার বা আয়তন ধারণ করে। এখানে প্রত্যেকটা গ্যাসীয় কণার যে সাইজ, স্মলার যে গ্যাসীয় কণার যে সাইজ, সেই সাইজটা হচ্ছে এতটাই ক্ষুদ্র যে পাত্র তো একটা বাস্তব একটা পাত্র, বিশাল বড় একটা পাত্র আমরা দেখতেই পাচ্ছি চোখে, কণাকে তো আমরা দেখতে পাই না, অণুপরমাণুকে দেখতে পাই না। তাহলে কি গ্যাসীয় কণাগুলি আকার এতটাই ক্ষুদ্র যে পাত্রের তুলনায় এই আয়তনটা নগণ্য। কখন? যখন এটা নর্মাল টেম্পারেচার, নর্মাল প্রেশার বা লো টেম্পারেচার, লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার মানে বা আদর্শ গ্যাসের সূত্রে থাকবে। লো প্রেশার মানে হচ্ছে তোমার ফাঁকাভাবে থাকবে। তাহলে বড় একটা পাত্রের আয়তনের তুলনায় এদের যে একটু ক্ষুদ্র আয়তন, সেই আয়তনটাকে নেগলেক্ট করা যেতে পারে। এই আয়তনটা নেই, অ্যাকচুয়ালি পাত্রের আয়তনের শেষ কথা। ওই জন্য বলা হয় গ্যাসের নিজস্ব কোনো আকার বা আয়তন নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। কখন? যখন এই পাত্রের প্রেশারটা কম। দেখো আমি তোমাদের হয়তো বোঝাতে পারছি না, আগে বুঝতে হবে, এটা না বুঝলে হবে না, কারণ আমি তোমাদের মুখে বলে সমীকরণটাকে চেঞ্জ করবো, কারণ এখানে প্রমাণটা তোমাদের নেই। এই প্রমাণটা করতে হলে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেস করতে হবে, মানে এক কথা তোমাকে জানতে হবে, ক্যালকুলাস জানতে হবে। সেই ক্যালকুলাস তোমাদের এখানে আপ টু 12 পর্যন্ত জানার পরে হবে কিনা সন্দেহ। ঠিক আছে? তো বিষয়টা আমরা কি দেখলাম, একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ গ্যাস নিলাম, সেই পাত্রের মধ্যে একটা কি পিস্টন আছে। এখন কিন্তু পিস্টন দিয়ে আমি চাপ দেইনি, তার মানে কি এমনি বায়ুমণ্ডলের ছেড়ে দেওয়া আছে, বায়ুমণ্ডলের চাপের জন্য সে এমনি আছে। তাহলে বায়ুমণ্ডলের চাপ যা তাই, বায়ুমণ্ডলের টেম্পারেচার যা তাই, পিস্টন দিয়ে কি দেওয়াল দিয়ে কি তাপ বাইরের দিকে নির্গত করতে পারে। তাহলে কি এখানকার নর্মাল টেম্পারেচার এবং নর্মাল প্রেশার রয়েছে। এই অবস্থায় এখানকার গ্যাসীয় কণাগুলির যে আয়তন হবে, মানে গ্যাসীয় কণা এক একটা গ্যাসীয় কণার যে আকার হবে, সেই আকারটা এতটাই ক্ষুদ্র, এমনিতে গ্যাসীয় কণাগুলির আকার খুব ক্ষুদ্র হয়, এতটাই ক্ষুদ্র হয়, সেই অবস্থায় পাত্রটার আয়তনটা অনেক বড় থাকে। মানে পাত্রের আয়তনের তুলনায় এই গ্যাসীয় কণাগুলির আকারগুলো নেগলেক্ট করা হয় বা বাদ দেওয়া হয়। তাহলে গ্যাসীয় কণার নিজস্ব কোনো আকার বা আয়তন নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তনই শেষ কথা। এই জন্য এই কথাটা বলা হয়। বা এটা যদি আরও প্রেশারটাকে আরও কমানো হয়, তাহলে আকারটা আরও পাত্রের আয়তন আরও বিশাল বড় হবে। কিন্তু গ্যাসীয় কণাগুলো খুঁজেই পাওয়া যাবে না, ওর তো এমনিতেই আকার নেই, আবার খুঁজেই পাওয়া যাবে না, অর্থাৎ সেটাকে আরও নেগলেক্টেড। কিন্তু এটা যদি আমরা কী করি, চাপ প্রয়োগ করে আয়তনটাকে চেঞ্জ করি, এখানে নিয়ে এতটা বড় এত কিছু পরিমাণ গ্যাস
1 লিটার গ্যাস এতক্ষণ এখানে ছিল, যখন চাপ দিয়ে এখানে নিয়ে আসা হলো, তাহলে এইটুকু 1 লিটার গ্যাস এতটুকু জায়গা না থাকে, এতটুকু জায়গার মধ্যে থাকবে। এবার এখানে চাপ বেড়ে যাবে, এবার চাপ বেড়ে গেলে গ্যাসের কণাগুলি ঘনত্ব বেড়ে যাবে। তাই এখানে যখন চাপ দেওয়া হবে তখন গ্যাসীয় কণাগুলি ঘনত্ব একটু বেড়ে যাবে। এবার একটা জিনিস ভাবার চেষ্টা করো, এটা কি হাই প্রেশার, চাপ বাড়ানো হলো, টেম্পারেচার লো, মানে গ্যাসীয় কণাগুলো ছোটাছুটি খুব একটা করতে পারবে না, এমনি একটা জায়গায় স্থির অবস্থা থাকার চেষ্টা করবে। মানে স্থির না কি, মানে কম গতিশীল, অতটা গতিশীল নেই। চাপ বাড়ালেই তো তোমার তাপ বাড়বে, কিন্তু তাপটাকে আমরা কি কমালাম, কমিয়ে দেখলাম যে এটা পাত্রের আয়তনটা খুব ক্ষুদ্র, কিন্তু গ্যাসীয় কণা তো কোথাও বেরোতে পারেনি, গ্যাসীয় কণা এখানে থেকে গেছে। তার প্রতিটি গ্যাসীয় কণার আকার যতই ক্ষুদ্র হোক না কেন, কিন্তু অল্প জায়গার মধ্যে অনেকটা গ্যাসীয় কণা যখন থাকবে তাদেরকেও নেগলেক্ট করা সম্ভব না। মানে আমি বলতে চাইছি, বড় আয়তনের মধ্যে অল্প কয়েকটা গ্যাসীয় কণা, ওদেরকে নেগলেক্ট করা যায়। ওই কয়েকটা গ্যাসীয় কণার মধ্যে ক্ষুদ্র জায়গায় যদি রাখা হয় তাদেরকে তো নেগলেক্ট করা যাবে না, কারণ তাদের আকার যতই ক্ষুদ্র হোক না কেন একটা তো আকার আছে। মানে সেই কথাটা এখানে বলতে চাইছি, অ্যাট হাই প্রেশার অ্যাট লো টেম্পারেচার, যখন উচ্চ চাপে এবং নিম্ন চাপে রাখা হবে তখন গ্যাসীয় কণাগুলির আকার বা প্রত্যেকটা কণাগুলি বিন্দু সাইজের বা ক্ষুদ্র ক্ষুদ্র গোলকের আচরণ করে, এবং প্রত্যেকটা কণাগুলির যে আয়তন, সেই আয়তন যদি আমরা বলি স্মল ভি, সেই কণাগুলির আয়তন যদি আমরা বলি স্মল ভি না, প্রত্যেকটি মানে একমল, মানে প্রত্যেকটি গ্যাসীয় কণা বা একমল গ্যাসীয় কণার আয়তন অ্যাকচুয়ালি বি দিয়ে প্রকাশ করা হয়, বি দিয়ে। এখানে এবং কি বলে ভ্যান ডার ওয়ালস এই প্রতি এক মোল গ্যাসের ক্ষেত্রে আয়তনকে উনি বি দিয়ে প্রকাশ করেছে, বি। হ্যাঁ, তাহলে বি যদি প্রত্যেকটা মানে ক্ষুদ্র ক্ষুদ্র এক অণু গ্যাসের ক্ষেত্রে আয়তন যদি বি হয়, তাহলে এখানে যদি এন সংখ্যক গ্যাসীয় মলিকুল থাকে, তাহলে এখানকার মোট আয়তন হচ্ছে তোমার এনবি। সেটা এনবিটা কত, এনবি হচ্ছে গিয়ে এখানকার যতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র গ্যাসীয় কণা আছে তাদের মোট আয়তন, এবং সেটাকে আমরা স্মল ভি বলি। পাত্রের আয়তন কত, পাত্রের আয়তন এই যে অবস্থায় সেটা হচ্ছে ক্যাপিটাল ভি। ক্যাপিটাল ভি মানে কত, এই পাত্রটা। তাহলে এখানকার আয়তন ক্যাপিটাল ভি, এখানে যে গ্যাসীয় কণাগুলো আছে সেই কণা আমরা বললাম এটা আছে তোমার স্মল ভি বা এমবি। এখানে বি কত, বি এক একটা গ্যাসীয় কণার আয়তন এবং এন সংখ্যক মিলে মোট আয়তন ভি। একটা কথা ভাবার চেষ্টা করো, এর আগে কি ছিল, এর আগে কিন্তু গ্যাসীয় কণাগুলো এই গ্যাসীয় কণাগুলোই ছিল অনেক বড় জায়গায়, চাপ কম ছিল, অনেক বড় জায়গায় এসে অনেক বড় পাত্রের আয়তনটা অনেক বড়। এখানে ভি, এখানে এই যে ভিটা স্মল ভি থেকে অনেক বড়, মানে ভেরি ভেরি গ্রেটার দ্যান, দ্যাট অফ ভেরি ভেরি গ্রেটার দ্যান স্মল ভি। তার জন্য আমরা স্মল ভিটাকে বাদ দিয়েছিলাম। কিন্তু যখন আমরা এই কন্ডিশনটা অ্যাডাপ্ট করবো তখন তো ভেরি ভেরি গ্রেটার দ্যান, অবশ্যই গ্রেটার দ্যান, বাট ভেরি ভেরি না, মানে ভেরি 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 না, গ্রেটার দ্যানটা বটেই, তবে একটা কম। তাহলে এবার আয়তন বলতে, যেহেতু গ্যাসের কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই, আয়তন নেই, গ্যাসের আয়তন বলতে কি বোঝায়, পাত্রের আয়তন বোঝায়। এবার আয়তন কোনটা, এবার পাত্রের আয়তন কতটা, এবার পাত্রের আয়তন অরিজিনালি কত, অ্যাকচুয়ালি আগে ছিল ভি, এবার মানে গ্যাস কতটুকু হচ্ছে এনবি বা স্মল ভি, তাহলে পাত্রের আয়তন কতটা, ভি থেকে যদি আমি এটুকু বাদ দিই, তাহলে এখন অরিজিনালি বা ইফেক্টিভ আয়তন কত হবে, ইফেক্টিভ আয়তন যদি আমি ভি প্রাইম বলি, তাহলে ভি প্রাইম সমান কত, ভি প্রাইম মানে ভি মানে স্মল ভি, তার মানে ভি মাইনাস এনবি। তাহলে যখন এই প্রেশার মানে এই সত্যটা অ্যাপ্লাই করা হবে তখন অ্যাকর্ডিং টু অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে বলা হবে যে গ্যাসের ক্ষেত্রে যে এই ইফেক্টিভ আয়তনটা কত হবে, যারা আমরা ইফেক্টিভ বলি, তাহলে ইফেক্টিভটা হচ্ছে কত, যখন এই কন্ডিশনটা অ্যাপ্লাই করা হবে, এই কন্ডিশনে আমরা কত বলবো যে আয়তন হবে ভি মাইনাস এনবি ইজ ইকুয়ালস টু এনআরটি, ইকুয়েশন নাম্বার 2। এটা কখন, এই কথাগুলো তোমাকে বলতে হবে, এই কথাগুলো বলে তারপরে লিখতে হবে। তোমার প্রথম তো আদর্শ গ্যাসের সমীকরণ, তারপরে তোমাকে বলতে ইফেক্টিভ আয়তন, তাহলে সে যদি ভি প্রাইম হয় তাহলে এটা আমরা কি বলতে হবে, বিষয়টাকে আমি গুছিয়ে বলি, তাহলে কি দাঁড়াবো। ধরা যাক কোনো একটি আদর্শ গ্যাসের চাপ পি, আয়তন ভি, পরম উষ্ণতা টি, গ্যাসের মোল সংখ্যা এন, মানে মোল সংখ্যা বা মোট এন সংখ্যক মোল সংখ্যা, যে মোল সংখ্যা যদি এন হয় তাহলে এক একটা মোলের আয়তন হচ্ছে কি বি, তাহলে এন মোল গ্যাসের ক্ষেত্রে আয়তন ভি হচ্ছে এন, মোল সংখ্যা এন হয়। তাহলে আদর্শ গ্যাসের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি এন মোল আদর্শ গ্যাসের সমীকরণ পি বি ইকুয়ালস টু এনআরটি। এখানে নিয়ে কোনো সমস্যা নেই, থাকার কথাও না। এবার যেহেতু পয়েন্ট নাম্বার 1 দিয়ে লিখতে হবে, যেহেতু আমরা জানি গ্যাসীয় কণাগুলি নিম্ন চাপ এবং উচ্চ তাপে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে বা আদর্শ গ্যাসের সূত্র মেনে চলে। তাছাড়াও সাধারণ উষ্ণতায়, ঘরের উষ্ণতা এবং ঘরের চাপে মোটামুটিভাবে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে বা আদর্শ গ্যাসের সূত্র মেনে চলে, তখন গ্যাসীয় কণাগুলির মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ ধর্ম থাকে না। কিন্তু
যদি গ্যাসীয় একটা সেই পাত্রের মধ্যে, যে পাত্রের মধ্যে গ্যাসীয় কণাগুলি ছিল সেই পাত্রের মধ্যে গ্যাসীয় কণাগুলিকে চাপ বৃদ্ধি করা হয়, গ্যাসীয় কণাগুলির উপর চাপ বৃদ্ধি করা হয় এবং উষ্ণতা কমানো হয়, তাহলে সেই গ্যাসীয় কণাগুলি ক্ষুদ্র ক্ষুদ্র আকার বিশিষ্ট গ্যাসীয় কণাগুলি এখন বৃহৎ আকৃতির আয়তনে না থেকে ক্ষুদ্র আয়তনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে কণাগুলির সাইজ যতই ছোট হোক না কেন ক্ষুদ্র আয়তনের সাপেক্ষে কণাগুলির একটা নির্দিষ্ট আয়তন থাকবে। অর্থাৎ ক্ষুদ্র আয়তনের সাপেক্ষে মানে পাত্রের ক্ষুদ্র আয়তনের সাপেক্ষে এই আয়তনটাকে আর নেগলেক্ট করতে পারি না, বাদ দিতে পারি না। অর্থাৎ যেহেতু গ্যাসের কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার বা আয়তন ধারণ করে, অর্থাৎ এখন গ্যাসের আয়তন বলতে বোঝাচ্ছে যে পাত্রের আয়তন মাইনাস গ্যাসের ইফেক্টিভ আয়তন। তাহলে কি দাঁড়ালো যে ভি মাইনাস এনবি, যেখানে বি হচ্ছে কি গ্যাসের প্রত্যেকটা গ্যাসীয় মলিকিউল বা প্রত্যেক 1 মোল গ্যাসের ক্ষেত্রে আয়তন এবং এন মোল গ্যাসের আয়তন কত এনবি, সেটাকে আমরা স্মল ভি বললাম। তাহলে পাত্রের আয়তন যদি তোমার ক্যাপিটাল ভি হয়, এর আয়তন যদি তোমার হচ্ছে কি স্মল ভি হয়, তাহলে ক্যাপিটাল ভি মাইনাস স্মল ভি, দ্যাট মিনস ভি প্রাইম, সো ভি মাইনাস এনবি, দিস ইজ দ্য ইফেক্টিভ চেঞ্জিং ভলিউম। সো এটা কখন হবে? এটা তোমার হচ্ছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে, এটা বাস্তবে এটা করা যেতে পারে। বাস্তবে আমরা চাইলে একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ গ্যাস থেকে চাপ আমরা বাড়াতেই পারি, টেম্পারেচার কমাতেই পারি, কারণ সেখানে আমরা চাইলে আমরা এসি লাগাতে পারি, এটা করতে পারি, এটা বাস্তব গ্যাসে করা যেতে পারে। কিন্তু অবাস্তবের ক্ষেত্রে বা আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই মানে লো প্রেশার এবং হাই টেম্পারেচার এটা আমরা করতে পারি না, এটা আমরা গতদিনের লেকচারটা দেখবে ওটা পারি না। আচ্ছা, এটা একটা পয়েন্ট গেল। পয়েন্ট নাম্বার নেক্সট এটা পয়েন্ট নাম্বার 1 বলে আমরা এই সমীকরণটাকে আপডেট করব। আচ্ছা, পয়েন্ট নাম্বার এই পয়েন্টটা যতটা সহজে বুঝতে পারলে পরের পয়েন্টটা একটু আরেকটু অন্যরকম। এটা বুঝতে পারলে তোমাদের বাস্তব গ্যাসের সমীকরণটা আসবে, যেটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালসের সমীকরণ, বা বাস্তবে যে সমস্ত গ্যাস আছে সবার সাধারণ অবস্থায় এবং যে কোনো নিম্ন উষ্ণতায় উচ্চ চাপে তারা বিরাজ করে, বাস্তবে যে সমস্ত গ্যাস তারা মেনে চলে। পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 1 এর ক্ষেত্রে আমরা দেখলাম যে সমস্ত কথাগুলো বললাম, সেই কথাগুলো বলে তারপরে এটা লিখতে হবে। দেখো, তোমাদের প্রতিষ্ঠাতা পরীক্ষা আসবে না। তোমাদের মনে হতে পারে স্যার এত কিছু বলছে, তাহলে এখানে প্রতিষ্ঠা পরীক্ষা আসবে না। প্রতিষ্ঠা পরীক্ষা আসে না। ফাইনাল সমীকরণটা আমরা দেখবো, ফাইনাল সমীকরণটা মনে রাখতে হবে এবং ফাইনাল সমীকরণে একটা দুটো ইনফরমেশন আছে, সেই সমস্ত ইনফরমেশনগুলো আমরা দেখবো। আমরা কি আসবে সেটা বলবো, সেটা জাস্ট 1 মিনিট বা 2 মিনিট যথেষ্ট, কিন্তু কিভাবে আসে সেই বিষয়টা একটু বলতে হবে। আচ্ছা, এবার বিষয়টা কি দাঁড়ালো, যেহেতু বাস্তব গ্যাসের ক্ষেত্রে, কারণ এই যে কন্ডিশনটা অ্যাড করলাম, এই অবস্থা, এটা কি মানে এই যে কন্ডিশনটা অ্যাপ্লাই করে সন্ন্যত সূত্রে আসলাম, এটা কি বাস্তব গ্যাস। তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হয়, যেহেতু বাস্তব গ্যাসের ক্ষেত্রে গ্যাসীয় কণাগুলি পরস্পরকে আকর্ষণ করে এবং পাত্রের দেওয়ালকেও আকর্ষণ করে। অর্থাৎ পাত্রের দেওয়াল গ্যাসীয় কণাগুলিকে আকর্ষণ করে, তাহলে কণাগুলি পরস্পরকে আকর্ষণ করে, আবার পাত্রের দেওয়ালকে আকর্ষণ করে। একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, খুব ভালো করে বোঝার চেষ্টা করো কি দাঁড়াবে এখানে। এই জায়গাটা একটু অন্যরকম বিষয়। আমি বলবো একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ গ্যাসীয় পার্টিকেল আছে, একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ গ্যাসীয় পার্টিকেল আছে। এই অবস্থায় মানে নিম্নতাপ এবং উচ্চ তাপে, হাই প্রেশার লো টেম্পারেচারে, এখানে যে গ্যাসীয় কণাগুলো আছে, গ্যাসীয় কণাগুলো এবার কি আসলো, এবার কিন্তু গ্যাসীয় কণাগুলো অত্যন্ত কি বলে ঘন অবস্থা আছে, কারণ প্রেশার বেশি এবং টেম্পারেচার কম। তাহলে গ্যাসীয় কণাগুলি কি ডেন্সড অবস্থায় থাকবে বা পাশাপাশি মানে সংঘবদ্ধ অবস্থা থাকবে, মানে তাদের চাপটাকে অনেকটা বেশি হবে, যেটা এর আগে এতটা হয়নি। এটা সেকেন্ড কন্ডিশনটা এটা। তাহলে তাই যদি হয়, এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই গ্যাসীয় পার্টিকেলটা কি করবে, এই গ্যাসীয় পার্টিকেলটা এটাকে আকর্ষণ করবে, একে আকর্ষণ করবে, একে আকর্ষণ করবে, পরস্পরকে আকর্ষণ করবে, আবার পাত্রে দেওয়ার পরস্পরকে আকর্ষণ করবে। আমি একটা গ্যাসীয় পার্টিকেলকে দিয়ে তোমার করলাম, এখানে একটা গ্যাসীয় পার্টিকেল আছে, গ্যাসীয় পার্টিকেলটার উপর পাত্রের এই দেওয়ালের আকর্ষণ, পাত্রের এই দেওয়ালের আকর্ষণ, পাত্রের এই দেওয়ালের আকর্ষণ, পাত্রের এই দেওয়ালের আকর্ষণ। আচ্ছা, কোন দেওয়ালের আকর্ষণ সব থেকে বেশি? এটা। যদি এর কাছাকাছি থাকে তাহলে এটা আকর্ষণ সব থেকে বেশি, এর আকর্ষণ তার থেকে কম, এর আকর্ষণ তার থেকে কম এবং এর আকর্ষণ তার থেকে কম। তাহলে কি এইরকম অবস্থা থাকলে সে কিন্তু বাধ্য হয় পাত্র দ্বারা, আকার যেহেতু ছোট, এ কিন্তু বাধ্য হয় পাত্রের আকর্ষণ বল দ্বারা প্রভাবিত হয়, সে পাত্রের দেওয়াল দিকে আসবে। আচ্ছা, যদি গ্যাসীয় কণাটা এখানে থাকতো, বোঝার চেষ্টা করে, একটা জিনিস বোঝার চেষ্টা করে, একটা কোনো পার্টিকেল বুঝতে পারবে, বাকিগুলো বুঝতে পারবে। গ্যাসীয় কণাটা এখানে থাকতো, তাহলে এখান থেকে এই পাত্রের দেওয়াল এখানে দূরত্ব, পাত্রের দেওয়াল এখানকার দূরত্ব, পাত্রের দেওয়াল এখানকার দূরত্ব, পাত্রের দেওয়াল এখানকার দূরত্ব, সব দিকে সমান।
তাহলে কি এ যে বলে টানবে এ সে বলে টানবে, এ সে বলে টানবে এ সে বলে টানবে, কারণ পাত্রে যাদের হোমোজিনিয়াস হয় তাহলে কি এই বল এবং এই বল পরস্পর সমান এবং বিপরীতমুখী, এই বল এবং এই বল পরস্পর সমান এবং বিপরীতমুখী, অর্থাৎ এর উপর লব্ধি কোনো বল কাজ করবে না বা এর উপর লব্ধি কোনো প্রেশার কাজ করবে না। তাহলে কি এই মিডিল পয়েন্টে যদি কোনো গ্যাসীয় পার্টিকেল থাকে তাহলে সেই পার্টিকেলটা কিন্তু পাত্র থেকে অনেকটা ফ্রি থাকে। তাই যদি হয় তাহলে এবার কি হবে, সেই এই পার্টিকেলটা কি পার্টিকেল তো এ তো পাত্রে যেমন একে টানতে পারছে না, কিন্তু এ কিন্তু অন্য গ্যাসকে ছাড়ে না, তাহলে এ কি করবে গ্যাসীয় কণাটাকে পাশে কণাটাকে এ কিছুটা টানবে, এ কিছুটা টানবে, তাহলে কি হবে কিছু সংখ্যক গ্যাসীয় পার্টিকেল এখানে এসে আবদ্ধ হয়ে যাবে, যে পার্টিকেলটাকে সে গ্যাসীয় পার্টিকেলগুলো এইদিকেও আসবে না, এদিকেও আসবে না, এদিকেও আসবে না, এদিকে আসবে না, অর্থাৎ গ্যাসীয় পার্টিকেলগুলো এইরকম করে না থাকে আমরা এক কথায় বলতে পারি যখন নিম্ন তাপ এবং উচ্চ চাপে রাখা হবে তখন গ্যাসীয় পার্টিকেলও এখানে থাকবে, মানে এরকম একটা জায়গায় থাকবে, আর কিছু কিছু পার্টিকেল পাত্রে দেওয়ালে বাধ্য হয়ে এসে পড়ে থাকবে। এটা হচ্ছে তোমার দুটো প্রেসারের জন্য পড়ে, একটা হচ্ছে পাত্রের আকর্ষণ বলের জন্য, একটা গ্যাসীয় পার্টিকেলদের নিজস্ব সংঘবদ্ধ বলের জন্য। সাপোজ কোনো একটা পার্টিকেল যদি পাত্রের কাছাকাছি থাকে, পাত্রের এইদিকে কোনো একটা পার্টিকেল এখানে থাকে, তাহলে সেই পার্টিকেলটার উপর দুটো বল কাজ করে, মানে কোনো একটা গ্যাসীয় কণা এখানে রয়েছে, তাহলে এই কণাটার উপর দুটো বল কাজ করছে, একটা হচ্ছে এরা সবাই মিলে টানছে আর একটা হচ্ছে এরা সবাই মিলে টানছে। এবার বিষয়টা হচ্ছে কি দাঁড়ালো, যে প্রেসারটা কি হলো, এই প্রেসার যে চাপটা কি হবে, তাহলে এখানে কত মানে এখানে পাত্রের আয়তন কত, পাত্রের আয়তন হচ্ছে তোমাদের বি, পাত্রের আয়তন বলতে এখন মেনলি হচ্ছে আমরা এই ভি বলছি ইফেক্টিভ না, পাত্রের আয়তন বলতে এখন কি, এখন ভি বলতে আমরা জাস্ট এই ফাঁকা অংশটাই বলছি আমরা পাত্রের আয়তন, তাহলে এই প্রতি একক আয়তনে পাত্রের অরিজিনাল আয়তন মানে ভি আয়তন, ওখানে ভি বলতে পাত্রের আয়তন, আচ্ছা পাত্রের আয়তনে কত কত বি, এখানে কতটা গ্যাসীয় কণা আছে এনটি, তাহলে প্রতি একক আয়তনে অনুসংখ্যা কত, কতটা মানে কণা আছে এনটি, তাহলে প্রতি একক আয়তনে অনুসংখ্যা কত আমরা বলতে পারি এন সমান সমান স্মল এন বাই ভি, বা অনুসংখ্যা আমরা মোট সংখ্যা যদি বলি, মোট সংখ্যা আমরা কি বলবো যে স্মল এন বাই বি, প্রতি একক আয়তনে অনুসংখ্যা, দ্য নাম্বার অফ মোলস পার ইউনিট ভলিউম, প্রতি একক আয়তনে মোট মোল সংখ্যা এখানে আছে, মোট এনটি আছে, তাহলে এই এনটি মোট আয়তন কতটা আছে ভি, তাহলে প্রতি একক আয়তনে মোট সংখ্যা কতটা, যাদের উপর প্রেসার কি, এবার কোনো একটা গ্যাসীয় পার্টিকেল যদি এখানে থাকে সেই গ্যাসীয় পার্টিকেলটার উপর দুটো বল কাজ করবে, একটা এইদিকে একটা এইদিকে, তাহলে পরস্পর বিপরীত দিকে, তাহলে কি আসলো আমরা বললাম এবং এই প্রেসারটা আমরা বললাম P1, সেই প্রেসারটা কি হয়, এই প্রেসারটা হচ্ছে কি মানে দেওয়ালের দিকে দেখা হয়, তাই সেই প্রেসারটা তোমার হচ্ছে এন বাই ভি, এটা একটা হবে, আর যদি আমরা এটা একটা বলি কেন্দ্রের দিকে, তাহলে সেটা হচ্ছে তোমার সেই প্রেসারটা যেমন P2 বলে, P2 প্রপোর্শনাল টু আবার সে এন বাই ভি, মানে পরস্পর বিপরীত দিকে একটা লব্ধি বল কাজ করবে, এদিকে একটা প্রেসার কাজ করবে, এদিকে একটা প্রেসার কাজ করবে, তাহলে যদি আমরা বলি প্রেসারের মানে এটাকে যৌগিক বেদের সূত্র অনুযায়ী বলি, তাহলে কি হবে যে প্রেসার P প্রপোর্শনাল টু P1 P2, তাহলে আমরা বলতে পারি P প্রপোর্শনাল টু এন বাই ভি তার হোল স্কোয়ার, বা আমরা বলতে পারি যে P ইজ ইকুয়ালস টু এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এই একটা ধ্রুবক যেটাকে প্রেসার ধ্রুবক বলা যেতে পারে। তাহলে এই যে চাপটা এটা একটা ইফেক্টিভ চাপ, যেটা কি এটা এবং এটার মধ্যে একটা এক্সট্রা চাপ থাকবে, যেটা কি মানে পদার্থের আকর্ষণ বলের জন্য একটা চাপ কাজ করবে, একটা বিপরীত দিকে দুটি চাপ কাজ করবে, যেটা হচ্ছে কি এই চাপটা, তাহলে এই চাপটা কি আসলো, এবার আগের চাপটা কি আছে, আগের তো একটা চাপ বাইরের দিকে থাকবেই, বাইরের দিকে তো একটা চাপ আছে, বাইরের দিকে একটা চাপ আছে, আবার ভিতরের দিকে একটা এক্সট্রা চাপ আছে, তাহলে সেই চাপটা কত, সেই চাপটা হচ্ছে তোমার এটা, তাহলে বাইরের দিকে একটা চাপ থাকবে, কণাগুলো নিজস্ব একটা আকর্ষণ বল থাকবে, তাহলে আলটিমেটলি মোট চাপ কতটা হবে, সিস্টেমের মোট চাপ হবে তোমার হচ্ছে গিয়ে মোট চাপ, অ্যাকচুয়ালি আগের চাপ কত ছিল, আগের চাপ পি, এখনকার চাপ কত হলো স্মল পি ইন্টু আগেরকার আয়তন ভি, এখনকার আয়তন স্মল ভি ইজ ইকুয়ালস টু এন মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে এনআরটি, তাহলে আগের চাপ কত, আগের চাপ পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইজ ইকুয়ালস টু এনআরটি, দিস ইজ দ্য আইডিয়াল গ্যাস, সরি দিস ইজ দ্য রিয়েল গ্যাস ইকুয়েশন, বা এটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, বা এটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। দেখো এই জায়গাগুলো একটু বোঝা যায়, এই যে কথাগুলো বলছিলাম এই জায়গাটা তোমরা বারবার রিপিট করে দেখবে, কারণ এই জায়গাটা কিন্তু একই কথা বলেছি বারবার, 2-3 বার পড়লে বুঝতে পারবে বা দেখলে বুঝতে পারবে, তারপরে বইটা দেখবে নিশ্চয়ই বুঝতে পারবে, দুটো চাপ কাজ করে পরস্পর বিপরীত দিকে, এটা একটা চাপ এটা একটা চাপ, এক কথা এদের যে লব্ধি চাপ সেই লব্ধি চাপটা
কিসের সমান হয়? লব্ধি চাপ যদি আমরা চাপ বলি, এদের দুটো পাত্রের দেওয়াল এবং কোনো একটা কণার উপর এইদিকে এবং ওইদিকে দুটি বিপরীত চাপ, দুটি লব্ধি চাপ বলা হয় যে পি, কোনটা যে প্রতি একক আয়তনে কণার সংখ্যার বর্গের সমানুপাতিক। বা আমরা একটা এটা বলতে পারি ওদিকে একটা চাপ এদিকে একটা চাপ, লব্ধি চাপটা বা যৌগিক ভেদের চাপটা, তাহলে সেখানে ধ্রুবক হচ্ছে তোমার এ যদি হয় তাহলে এ এন স্কোয়ার বাই ভি। তাহলে এটা হচ্ছে তোমার কণাদের মধ্যে নিজস্ব একটা সংঘবদ্ধ চাপ, পরস্পরকে টানছে, তাহলে পাত্রটাকে সংকুচিত হওয়ার চেষ্টা করবে, আর বাইরের দিকে একটা চাপ আছে সেটা পি। তাহলে আলটিমেটলি মোট চাপ কত? পি প্লাস দিস। অ্যান্ড এই চাপের জন্য কি আসলো? একটা আয়তন কমে গেল কতটা? এটা চাপ বাড়লে আয়তন কমে, এতটা চাপ বাড়লো, চাপ এতটা বাড়লো, তাহলে চাপ হচ্ছে তোমার এতটা বাড়লো, তাহলে আয়তন কতটা কমলো? এতটা কমলো। তাহলে কি আসলো? এখন বাস্তব গ্যাসের ক্ষেত্রে সমীকরণটা এরকম না হয়, সমীকরণটা আসলে এরকম, আর এটাকে বলা হবে বাস্তব গ্যাসের সমীকরণ বা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, যেটা তোমাদের হচ্ছে ভ্যান ডার ওয়ালসের ক্ষেত্রে মেনে চলে। এখানে তোমাকে এই এ এবং বি এর মাত্রা পরীক্ষা খুব আসে, বের করতে দেয়, সেটা আমরা পরে শিখবো। হ্যাঁ, তো আমাদের এখানে আমাদের কতটা হলো দেখে নেই, নাহলে 36 মিনিট। আর একটা টপিক আছে, ওটা ভালো ইন্টারেস্টিং টপিক। ঠিক আছে, আমরা আজকে এখানেই ছাড়বো। আগামী দিন আমরা আশা করি এই চ্যাপ্টার থিওরিটিক্যাল পার্টটাকে আমরা একটু শেষ করব, আর তারপরে ম্যাথামেটিক্স শুরু করবো। সো তোমরা এটা একটু ভালো করে দেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।